অপশন নাই ভাই আর কোনো। হ্যাঁ ভাই এবার ঠিক আছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে বা? হ্যাঁ ভাই হচ্ছে। আচ্ছা শোনো, এই আমি এখানে যেটা রেকর্ড করতেছি এখন সেটা আমি করব তোমার এই আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব, তোমরা দেখে নিও। আমার ইউটিউব চ্যানেলটা ওই আমার নাম দিয়ে সার্চ করলে হবে, বোরহান ফাহিম। কেমন? জি বোরহান ফাহিম, ওটা গেলে পাবা তোমরা, এই যে ইউটিউব চ্যানেল। তাহলে আমি রেকর্ড করে ওখানে দিয়ে দিব, তোমরা পরে পরবর্তীতে সেটা দেখতে পারবা ওই জায়গা থেকে। কাল সবাইকে জানাই দিছিলা? জি ভাই সবাই তো কে তো বলছিলাম, আমি শনি সোম বুধ হবে 9টায় একেবারে আমি গ্রুপে বলছিলাম। ঠিক আছে, সবাই আস্তে আস্তে জয়েন দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। পাইছি ভাই কোড পড়া ছবি একটা। হুম, ওখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নি? সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ওখান থেকে আমি ভিডিওগুলো তাহলে আমি আপলোড দিয়ে দিব আর কি ওখানে, বুঝতে পারছো? তোমরা খাতা খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম মোটামুটি যা যা বলবো তা তা লিখে ফেলবা আর বইয়ের সাথে মিলাই রাখবা। আমি দেখি তোমাদের সাথে পরবর্তীতে কতগুলো পিডিএফ ফাইল সংযোগ করে দিতে পারি কিনা। হ্যাঁ, পিডিএফ ফাইলের লিংক দিয়ে দিলে তোমরা সেখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবা, চাইলে মোবাইলে পড়তে পারবা। তাহসিন আসছো? হ্যাঁ ভাই আসছি তো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। তো তোমাদের ইয়াগুলো বলে দিছিলা? হ্যাঁ বলছিলাম তো আজকে ক্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে। আচ্ছা চলো আমরা একটু বাকিরা জয়েন হোক আস্তে আস্তে। আমরা প্রিভিয়াস কিছু জিনিস একটু দেখে নিই। হ্যাঁ, দেখা যাক কি কি পড়ছিলাম আমরা। ভাই একটা কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন ছিল? গত গত ক্লাসে কোনো কোয়েশ্চেন ছিল? হ্যাঁ ভাই একটা কোয়েশ্চেন রয়ে গেছে বলো ভাই। কোয়েশ্চেন বলো। ভাই যেসব প্রাণীদের সারা জীবন নটকট থাকে ওরা কি অমেরুদণ্ডী? না না, যেসব, শোনো, নটোকর্ডের উপর ভিত্তি করে তোমাদেরকে আরেকটা ব্যাপার দেখাই, দাঁড়াও। স্যার নীরের নটকটটা কি? একটু অপেক্ষা করো, আমি একটা একটা আনসার দিয়ে যে দেখো নটোকট কি জিনিসটা দেখো এখানে। ভ্রূণ দেহের কাঠামো গঠনকারী নিরেট স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে রাবারের মতো বলছিলাম, এই দেখো এটা একটা নটোকর্ডিয়া। হ্যাঁ, গোলাপি বর্ণটা একটা নটোকট। তো এইটা থাকে, এই নটোকট যাদের থাকে, হ্যাঁ, যাদের একেবারে থাকে না তাদেরকে বলবো নন কর্ডাটা। যেমন পরিফেরা পর্ব থেকে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা কি নন কর্ডাটা। এবার চলো কর্ডাটা প্রাণী, এই কর্ডাটা প্রাণী যারা আছে তাদের সবার নটোকট থাকবে, এই নটোকট এটা থাকবে, এই যে এই অংশটা থাকবে। এবার চলো এই নটোকটের আবার নটোকটের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু প্রাণী নটোকট, তো নটোকট থাকলেই তো তুমি তাকে কর্ডাটা বলবা, নটোকট থাকলেই তাকে কর্ডাটা বলবা। এবার চলো
আবার যারা কর্ডাটা তাদের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী। তো মেরুদণ্ডী কারা? মেরুদণ্ডী হচ্ছে যে যাদের নটকটটা মেরুদণ্ড হয়ে গেছে ভবিষ্যতে পরবর্তীতে গিয়ে। হ্যাঁ, যেমন দেখো আমরা যখন মায়ের পেটে ছিলাম এরকম একটা ভ্রূণ অবস্থায় ছিলাম, এই যে এরকম ভ্রূণ অবস্থায় আমরা ছিলাম। হ্যাঁ, আমরা যখন এরকম ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আমাদের নটকট ছিল, কিন্তু ধীরে ধীরে এটা ডেভেলপ হয়ে কি হয়েছে, এটা ডেভেলপ হয়ে কি হয়ে গেছে, আমাদের মেরুদণ্ড হয়ে গেছে। তাহলে আবার বলি, নটকট আছে নাই, নটকট আছে নাই এটার উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। আবার যারা কর্ডাটা মানে কর্ডাটাদের নটকটটা আছে। এই সবাই আনমিউট করো, মিউট করে নাও সবাই। এবার শোনো, তাহলে যাদের কর্ডাটা আছে তাদেরকে কর্ডেট বলবো। কর্ডেট আবার দুই প্রকার, কারো কর্ডেটটা এই নটকটটা সারা জীবন থাকবে, কারো জীবনের প্রথম দিকে থাকবে, আবার কারো এই কর্ডাটাটা কি হয়ে যাবে, কোনো একটা সময় কি হয়ে যাবে, এটার ভেতরে মেরুদণ্ডটা তৈরি হবে। তাহলে যাদের তৈরি হয় তারা মেরুদণ্ডী, আর যাদের তৈরি হয় না তারা হচ্ছে অমেরুদণ্ডী। সরি, এরা শুধু নটকট থেকে যায়, ওরা ভার্টিব্রেট হয় না। যাদের তৈরি হয় তারা হচ্ছে ভার্টিব্রেট হয়ে যায়। তারা যাদের নটকটটা পরবর্তীতে মেরুদণ্ড হয়ে যায় তাদেরকে আমরা ভার্টিব্রেট বলবো। এটা আমরা নটকট পড়ানোর সময় তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলে দিব। তাহলে নটকট নিয়ে এটা গেল। এখন বলো আরেকটা বিষয় বলি তোমাদেরকে। এবার চলো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তল। এই যে এই জায়গাটা দেখো, তল। দেখো মানুষকে আমরা এটা একটু ছোট করি। এই দেখো এই জায়গাটা দেখো, একটা মানুষকে আমরা আমাদের 6 ধরনের তল আছে সচরাচর মানুষকে ভাগ করে। দেখো একদম মানুষকে উপর থেকে নিচ বরাবর, এই যে মাঝ বরাবর ভাগ করে ফেলছি। আমি একটু এঁকে দেখাই। তোমরা একটু মিউট করে নাও, মিউট করে নাও। এই দেখো দেখো আমরা তল, দেখো মানুষের যে তল আছে, তলের দেখো আমরা মাঝ বরাবর ভাগ করতে পারি। এই দেখো মাঝ লাইনটা দেখছো, মাঝ বরাবর ভাগ করতে পারি একটা মানুষকে। হ্যাঁ, আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম পড়ছিলাম, এই যে মাঝ বরাবর ভাগ করছি। এইটা একটা তল, এটার নাম হচ্ছে সেজিটাল, অর্থাৎ মধ্যরেখা, মধ্য বরাবর তল একটা মানুষকে ভাগ করার, এটা তল। এটা আমি প্রতিসম্মত করাচ্ছি না, মানে আমরা বিভিন্ন ভাবে একটা প্রাণীকে ভাগ করতে পারি, এটার কথা বলতে চাচ্ছি। সমান অংশে না, সমান অংশে ভাগ করার কথা বলছি না। আমরা বলতে চাচ্ছি আমরা যদি কাউকে ভাগ করি, আমরা বিভিন্ন রকম তলে ভাগ করি, কি পাবো একটু তলটা সম্পর্কে আগে পড়ি। দেখো দৈহিক তল প্রাণীর শ্রেণীকরণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যে অঞ্চল বরাবর প্রাণীকে ডান ও বাম বা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, দেখো কি কি বলছে, দেখো একটা ডান বামের কথা বলেছে, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থের কথা বলেছে, সম্মুখ পশ্চাৎ অঞ্চল বরাবর দুই ভাগে ভাগ করা যায়, তাকে তল বলে। প্রাণী দেহে সাধারণত 3 ধরনের তল দেখা যায়। আচ্ছা, 3 ধরনের তলের মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো আমাদের বেসিক্যাল একটা তল, এটা হচ্ছে এই যে সেজেটাল তল যেটা বলছি। এই সেজেটাল তল যেটা আছে সেই তলটা হচ্ছে মাঝ বরাবর হবে, একদম মাঝ বরাবর। এই সেজেটাল তলটা মাঝ বরাবর, কোন একটা প্রাণীকে যদি তুমি মাঝ বরাবর ভাঙো তাহলে সেটাকে বলবো সেজেটাল তল। আচ্ছা এবার আসো, এটা সেজেটাল তল গেল। এই যে এবার এই অংশটা দেখো, এই যে এই বরাবর একটা আমরা তলে ভাগ করছি, তাকে একদম এই দেখো এই যে এই তলটা দেখো, এই তল দিয়ে তাকে আমরা এইভাবে ভাগ করছি। হ্যাঁ,
এই যে এই জায়গা দিয়ে একদম মাছ এইখানে মাছ বরাবর একটা ভাগ করে ফেলছি তাকে, মাছ বরাবর। এই মাছ বরাবর যেটা ভাগ করছি সেটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্লেন অর্থাৎ পার্শ্বীয় তল, ট্রান্সভার্স প্লেন বা পার্শ্বীয় তল। আচ্ছা, তাহলে আমরা একটা এই দেখো এদিকে একটা ভাগ করতে পারলাম মাছ বরাবর, আবার পেটের মাছ বরাবর একটা তাকে ভাগ করতে পারলাম, সেটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্লেন গেল। এবার দেখো এই জায়গাটা একবার দেখো তোমরা, এদিকে যদি রাইট ধরি এদিকে যদি লেফট ধরি, তাকে দেখো তো এই জায়গা থেকে মাথার এই জায়গা থেকে লেফট টু রাইট একটা তলে ভাগ করলাম, দেখো রাইট লেফট টু রাইট, এই যে এই তলটাতে একটা ভাগ করছি, তাহলে তিনটে তলে ভাগ করছি দেখো। হ্যাঁ, প্রথমে একটা দেখো মাছ বরাবর এই তলে একটা ভাগ করছিলাম মাছ বরাবর, এটা মাছ বরাবর চলে গেছে, এটা মাছ বরাবর চলে গেছে, এই যে মাঝামাঝি চলে গেছে এটা। হ্যাঁ, এই একটা তলে ভাগ করছি, এই তলটার নাম সেজাইটাল তল, মধ্যরেখা বরাবর তল। হ্যাঁ, এরপরে দেখো এখানে এই তাকে নাভির একটু ঠিক নিচে করে, হ্যাঁ মাছ বরাবর একদম উপরে যতটুকু দৈর্ঘ্য নিচে ততটুকু দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি, একদম মাছ বরাবর কেটে ফেলছি, এটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্লেন পার্শ্বীয় তল। এবার দেখো তাকে আবার আমরা রাইট টু এই দেখো এই বরাবর একটা ভাগ করছি, তাকে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলছি, দেখো সোজাসুজি না, মাছ বরাবর না, পাশের দিক দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলছি। হ্যাঁ, এটা একটা তল। তাহলে এটা তল হওয়ার কারণে তার মধ্যে বেশ কিছু জায়গা সৃষ্টি হয়েছে। দেখো এই তলের উপরের দিকের অঞ্চলকে বলবো সুপেরিয়র অংশ, মানে উপরের অংশ, এই অংশটা উপরের দিকের অংশ, এটাকে বলবো উপরের দিকের অংশ, সুপেরিয়র মানে উপরের। এবার দেখো আমাদের একদম সহজ ভাষায় বলতে গেলে আমাদের যে পেছনের দিকে পিঠটা থাকবে, পিঠটাকে তোমরা বলবে পোস্টেরিয়র। এগুলো তোমরা সচরাচর যখন মেডিকেলে যাবা ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়তে গেলে সেখানে এই জিনিসগুলো লাগবে, সুপেরিয়র কি পোস্টেরিয়র কি। দেখো তাহলে পোস্টেরিয়র মানে পেছনের তল, তোমরা লিখে রাখবা। সুপেরিয়র মানে উপরিভাগ, উপরের তল, সুপেরিয়র মানে উপরিতল। হ্যাঁ, তাহলে পোস্টেরিয়র মানে পেছনের তল। অ্যান্টেরিয়র দেখতে পাচ্ছ, এই যে সামনের দিকের একটা তলের কথা বলে যে সামনের দিকে অ্যান্টেরিয়র মানে সামনের তল, ঠিক আছে। আচ্ছা, এই যে তাহলে আমরা বলো আমরা একটা মানুষকে কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে ভাগ করছি। কি কি তল দিয়ে ভাগ করছি? একটা হচ্ছে সেজাইটাল প্লেন। সেজাইটাল প্লেনটা কি? তার ওই যে মাথা থেকে মাথার মাঝ বরাবর নাক দিয়ে যেটা একেবারে তার নাভি বরাবর চলে আসছে, এটা হচ্ছে সেজাইটাল তল। আচ্ছা, আরেকটা তল হচ্ছে কি? আমরা একটা মানুষকে উপর থেকে নিচে মেপে এবং নিচ থেকে উপরে মেপে একদম নাভির ঠিক একটু আগ পর্যন্ত জায়গায় উপরে করে, এই যে নাভির ঠিক নাভির একটু নিচে করে একটা তলে ভাগ করছি, এটা একটা তলে ভাগ করছি। আবার আরেকটা কিভাবে ভাগ করছি দেখো তো, আরেকটা ভাগ করছি এই যে সেজাইটাল তলের সাথে আমরা 90 ডিগ্রি করে আরেকটা তলে ভাগ করছি, এটার নাম হচ্ছে ফ্রন্টাল প্লেন। তাহলে আমাদের তল হচ্ছে তিনটা, একটা হচ্ছে মধ্যরেখীয়, দেখো আমাদের তল হচ্ছে তিনটা, একটা হচ্ছে মধ্যরেখীয় তল, মিডিয়ান অথবা সেজেটাল তল। দেখো কি বলছে, যেই তলের মাধ্যমে দেহের কেন্দ্রীয়, পৃষ্ঠীয় এবং অক্ষীয় অক্ষ বরাবর দেহকে পার্শ্বভাবে ডানু বামে ভাগ করা যায়। অর্থাৎ তুমি যদি মধ্যরেখা বরাবর ভাগ করো, ডানু বাম অঞ্চলে তাকে ভাগ করতে পারবা, এটা বলা হয়েছে। ভাগ করা যায় তাকে মধ্যরেখীয় তল বলা হয়। এই যে দেখো মধ্যরেখীয় তলটা আরেকটু ডিটেলসে দেখাচ্ছি আমি এখানে। দেখো একদম মাঝ বরাবর তাকে আমরা ভাগ করে ফেলছি, মিডিয়ান অর সেজেটাল, যেটা দেখতে পাচ্ছ মিডিয়ান অর সেজেটাল। ওকে, আচ্ছা এবার দেখো এই যে ট্রান্সভার্সটা হচ্ছে পাশ বরাবর। হ্যাঁ, ট্রান্সভার্সটা হচ্ছে পাশ বরাবর, এই যে এই জায়গাটা, হ্যাঁ পাশ বরাবর তল। এবার দেখো আটা যেটা ফ্রন্টাল বা করোনাল, আরেকটা নাম আছে ফ্রন্টাল বা করোনাল যেটা আছে, এই দেখো এটা হচ্ছে তাকে কাঁধ বরাবর, এই যে দেখো আমি কাঁধ বরাবর এই যে মাথার এই বরাবর, হ্যাঁ ওই যেটা তোমার মিডিয়ান বা সেজেটাল ছিল সেটার সাথে সমকোণে এই বরাবর ভাগ করছি, এই বরাবর ভাগ করছি। অর্থাৎ তাহলে আমাদের মোট তল হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে মধ্যরেখীয় তল, আরটা হচ্ছে আবার ফ্রন্টাল বা সম্মুখ তল, যেই তলের মাধ্যমে আমরা কি করতে পারি? লম্বালম্বি ভাবে তাকে দুইটা অংশে ভাগ করতে পারি। এই আমরা পিঠ কোনটা, হ্যাঁ পিঠ কোনটা, আর এই দেখো এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, দেখো পিঠ আর সামনের অংশটা বোঝা যাচ্ছে। দেখো এই দেখো এই যে এই তলটা দিয়ে যেটা আমরা ফ্রন্টাল বলছি, দেখো পেছনের দিকে পিঠ, সামনের দিকে হ্যাঁ বুকের অংশ মানে অঙ্কীয় অংশ, এটা বুঝতে পারতেছি আমরা।
তাহলে আবার বলি, মধ্যরেখা তল বরাবর কি পাবা বলো তো? একটা জিনিসকে তুমি যদি কাউকে মধ্যরেখা তল বরাবর ভাগ করো, মধ্যরেখা বরাবর ভাগ করলে তুমি পাবা ডান বাম। এই দেখো মধ্যরেখা বরাবর ভাগ করছো, আমি ওই চিত্রটাতে একটু চলে যাই তাহলে বুঝতে পারবা। এই এই কি পয়েন্টগুলো লিখে রাখো। আমি যদি মধ্যরেখা বরাবর ভাগ করি, হ্যাঁ আমি যদি দেখো মধ্যরেখা বরাবর ভাগ করি একটা প্রাণীকে, তাকে ডান বামে ভাগ করতে পারবো। হ্যাঁ, এটার নাম হচ্ছে সেজেইটাল, মধ্যরেখীয় বরাবর। এবার দেখো আমি যদি দেখো তো এই যে এটার নাম হচ্ছে ফ্রন্টাল, এভাবে ভাগ করছি তাকে, তাহলে সামনের দিকের অংশটা হবে অঙ্কীয়, পেছনের দিকের অংশটা হবে পৃষ্ঠীয়। ঠিক আছে, এবার চলো আমি যদি এবার তাকে ওই যে বলছিলাম নাভির একটু নিচ থেকে একদম এই যে এখানে এদিকে যতটুকু অংশ থাকবে উপর থেকে নিচ পর্যন্ত, এই নিচ থেকে এতটুকু পর্যন্ত এই জায়গা বরাবর একটা তাকে ভাগ করি, তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো। তাহলে আমরা পাবো ঊর্ধ্ব অংশ আর নিম্ন অংশের বিভিন্ন অংশগুলো আমরা পাবো। এই দেখো অনুপ্রস্থ বা ট্রান্সভার্স তলে করলে কি হবে দেখো, আমরা সমকোণ বরাবর ভাগ করলে দেহের সম্মুখ ভাগ পাবো, সম্মুখ ও পশ্চাৎ ভাগে ভাগ করা যাবে তাকে। তাহলে আমরা তিনটা তল সম্পর্কে আলোচনা করলাম। এই তিনটা তল মনে রাখবো, আমাদের তল হচ্ছে তিনটা, একটা হচ্ছে সেজেইটাল তল, একটা হচ্ছে ফ্রন্টাল তল, আর একটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন বা ট্রান্সভার্স তল। ঠিক আছে, আচ্ছা এবার চলো তলগুলা গেল, তলগুলা মনে রাখো মোটামুটি। এবার চলো খণ্ড। হ্যাঁ খণ্ড, আচ্ছা তোমরা এই চিংড়ি মাছ খাইছো? চিংড়ি মাছের, হ্যাঁ বলো। ভাই আমি তো এবার হ্যাঁ তো এবার বলো। ভাই ওই যে তলটা বুঝাইছেন ওটা একটু করে বুঝাইলে ভালো হতো, এটা আমি ভালোভাবে বুঝি। মানে তলটা কি? তলটা হচ্ছে আমরা দেহকে যে তল বিভিন্ন, যেটা বুঝাইছেন হ্যাঁ ওইটা মানে হ্যাঁ তলটা হচ্ছে আমরা দেহকে হ্যাঁ, বিভিন্ন ওইটা নাম দেওয়ার জন্য ভাগ করছি। একটু তোমরা মিউট করো। তলটা, তল কি? আমরা একটা মানুষকে বিভিন্ন ভাবে ভাগ করি যে তার বিভিন্ন অংশ বোঝানোর জন্য। যেমন আমি বলছি কোনটা পিঠ, কোনটা সামনের অংশ, এটা বোঝানোর জন্য আমি ঠিক আমি মাথার মাঝ বরাবর করে হ্যাঁ কাপ পর্যন্ত করে ফেলবো, তাহলে সামনের দিকের পার্টটা হয়ে যাবে কি কি অংশ? আমার অঙ্কীয় অংশ, আর পেছনের দিকের অংশটা হয়ে যাবে পৃষ্ঠীয় অংশ, এভাবে হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি যদি এভাবে সোজা বরাবর, আমি যদি আবার সোজা বরাবর করি তাহলে কি হবে দেখো তো, এই যে সোজা বরাবর দিলে, সোজা বরাবর দিলে হবে আমার দুই পাশে ডান আর বাম পাশ দুই অংশে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আমাকে দেখতে পাচ্ছ কিনা দেখো। আবার বলি, আমি যদি এই মাঝ বরাবর দিই, হ্যাঁ আমার কাপ পর্যন্ত, কাপ দিয়ে চলে যায়, তাহলে দেহের দুইটা পার্ট ভাগ পেয়ে যায়, একটা সামনের পার্ট একটা পেছনের পার্ট। এই মাঝ বরাবর যেটা দিলাম সেটার নাম হচ্ছে ফ্রন্টাল, হ্যাঁ বা সম্মুখ অংশ, একটা সম্মুখ পাচ্ছি একটা পশ্চাৎ অংশ পাচ্ছি। এবার চলো আমি যদি আমার এই বরাবর দিই, হ্যাঁ এই বরাবর দিয়ে একদম মাঝ বরাবর চলে যায়, তাহলে আমার একটা ডান অংশ পাচ্ছ একটা বাম অংশ পাচ্ছ। এগুলো তল আমরা কেন করি? তল করি যে প্রাণীর বিভিন্ন পার্টের বর্ণনা দেওয়ার জন্য, আমরা বিভিন্ন অংশের বর্ণনা দেওয়ার জন্য, ডান পাশে কি আছে বাম পাশে কি আছে কোন পাশে কি আছে, এটার জন্য আমরা তলগুলা করি। আবার মাঝ বরাবর যদি নাভির নিচে মাঝ বরাবর যদি তুমি একটা তল করো, তাহলে তুমি ঊর্ধ্ব অংশ কোনটা নিম্ন অংশ কোনটা, ঊর্ধ্ব অংশের কি কি পার্টস আছে নিম্ন অংশের কি কি পার্টস আছে তোমরা সেগুলা বুঝতে পারতেছো। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, তল আমরা এই জন্য করি। তাহলে তিন ভাগে তল করি। এবার চলো আমরা আরেকটা করব সেগমেন্টেশন অথবা মেটামারিজম নামক একটা অংশ করব। সেগমেন্টেশন কি, মেটামারিজম কি? এবার চলো তোমরা চিংড়ি মাছ দেখছো, চিংড়ি মাছের উপরের খোলসটা দেখবা যে খন্ডায়িত, হ্যাঁ বাজ করা খরা, বাজ করা খরা, ঠিক আছে না? উপর দিকে মনে হবে যে বাজ করা খরা, কিরকম দেখতে? অনেকটা এই ধরনের চিংড়ি মাছেরটা। এই যে চিংড়ি মাছের অংশটা দেখো, দেখো এখানে কাটা 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 আছে, হ্যাঁ বাজ করা করা, খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে আবার তোমরা কেঁচোও দেখে থাকবা, অনেকে কেঁচো দেখছো, হ্যাঁ কেঁচোর শরীরের মধ্যে অনেকগুলো ছোট 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 কি আছে কাঁচ কাটা আছে। এই দেখো এই যে এরকম কেঁচোগুলা দেখতে এরকম। তাহলে এরকম কিছু প্রাণীদের বাইরে কাঁচ কাটা থাকে, আবার কিছু প্রাণীদের
ভেতরে কাঁচ কাটা থাকে, এগুলাকে বলা হয় খণ্ডায়ন। যেমন আমাদের মানুষেরও কিন্তু খণ্ডায়ন আছে। আমাদের এই খাঁজ কাটা অংশটা কোথায় আছে? মেরুদণ্ড। আমাদের যদি মাংসের ভিতরে চলে যায়, আমরা মেরুদণ্ডটা দেখি, মেরুদণ্ডটা দেখলে মনে হবে যে আমাদের মেরুদণ্ডটা কি খাঁজ কাটা অংশ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু খণ্ডায়ন সম্পর্কে একটু ডিটেইলসে পড়ি, এগুলো আসবে পরীক্ষায়। মেটামরিজম বা সেগমেন্টেশন কি? দেখো, প্রাণী দেহে সদৃশ একাধিক দেহখণ্ডের পুনরাবৃত্তিকে খণ্ডায়ন বলে। এই যে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, দেখো এই যে এখানে সদৃশ অনেকগুলো খণ্ড, ছোট 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 অনেকগুলো খণ্ড দেখতে পাচ্ছ, ছোট ছোট অনেকগুলো খণ্ড দেখতে পাচ্ছ না? সদৃশ অনেকগুলো খণ্ড আছে, এগুলাকে আমরা কি বলবো? খণ্ডায়ন বলবো। হ্যাঁ, খণ্ডায়ন প্রাণীর এইরূপ প্রতিটি খণ্ডকে মেটামিয়ার বা সোমাইট বলবো। মেটামিয়ার বা কি সোমাইট বলবো। মানে এই যে একটা খণ্ড দেখতে পাচ্ছ, এই যে এরকম একটা ছোট ছোট একটা খণ্ডকে মেটামিয়ার বলবো, অনেকগুলোকে একসাথে মেটামারিজম বলবো। হ্যাঁ, এবার চলো, এরকম খণ্ডগুলো কিছু কিছু প্রাণীতে একই রকম হতে পারে, কিছু কিছু প্রাণীতে হ্যাঁ এবড়ো হতে পারে, কিছু খণ্ড বড়, কিছু খণ্ড ছোট, হ্যাঁ এরকম হতে পারে। তাহলে যেই সকল খণ্ডগুলো যদি একই রকম হয় তাদেরকে বলবো সদৃশ খণ্ড। এটা আমরা দেহের গঠন ভেদে ভাগ করতেছি। দেখো, দেহের গঠন ভেদে মানে এই তোমার খণ্ডগুলোর গঠন কিরকম হবে, এরা কি দেখতে কিরকম হবে নাকি ভিন্ন হবে, এটার উপর ভিত্তি করে আমরা কেঁচোর খণ্ডগুলোকে, আমরা প্রাণীর খণ্ডগুলোকে দুই ভাবে ভাগ করছি। একটা হচ্ছে সদৃশ খণ্ডায়ন। তাহলে সদৃশ মানে তো বুঝতে পারতেছো, একই রকম খণ্ড হবে, যেমন কেঁচোর খণ্ডায়ন, এটা মাথায় রাখবা, কেঁচোর খণ্ডায়ন, সদৃশ খণ্ডায়ন। এবার চলো আরেকটা, যেটা বিসদৃশ খণ্ডায়ন। দেখো বিসদৃশ খণ্ডায়নটা কিরকম? বিসদৃশ খণ্ডায়নগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, দেখো এদিকের খণ্ডায়নগুলো ছোট, আবার এদিকের খণ্ডায়নগুলো বড় বড় দেখাচ্ছে। ঠিক আছে, আমরা বিভিন্ন পতঙ্গ প্রাণীদের মধ্যে, যেমন এই যে তোমাকে বলছিলাম চিংড়িতেও কিন্তু এরকম খণ্ডায়নগুলো দেখা যায়। হ্যাঁ, ঘাসফড়িংও কিন্তু এরকম খণ্ডায়নগুলো দেখা যায় বিসদৃশ। ঠিক আছে, একই রকম হবে না, খণ্ডগুলো ভিন্ন ভিন্ন হবে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে হেটারো মোনাস মেটামরিজম বলা হয়। এবার চলো অবস্থান ভেদে, আমরা তাহলে প্রথমে পড়ছি গঠন ভেদে। দেখো খণ্ডায়ন গঠন ভেদে দুই প্রকার, একটা হচ্ছে তোমার কি সদৃশ, আর একটা হচ্ছে বিসদৃশ। এবার চলো অবস্থান ভেদে দুই প্রকার। এবার দেখো কিছু খণ্ড, দেখো খণ্ডায়নগুলো যখন প্রাণীর দেহ বাইরে ও ভেতরে উভয় অঞ্চলে সমানভাবে থাকে, ওদের এই যে একটা কেঁচোকে যদি তুমি কাটো, দেখবা যে বাইরের দিকে যেমন কাটা কাটা দাগ আছে, ওর ভেতরের চামড়ার দিকেও কিন্তু কাটা কাটা দাগ আছে। তাহলে বাইরের দিকেও যেরকম খণ্ড আছে, ভেতরের দিকেও অনেকগুলো এরকম স্ট্রিপ আছে, খণ্ড আছে। তাহলে এরকম থাকলে তাদেরকে বলবো আমরা সম্পূর্ণ খণ্ডায়ন। উদাহরণ হচ্ছে কেঁচো এবং জোক। এই যে কেঁচো বা জোকের একটা, এটা হচ্ছে একটা জোকের উদাহরণ। ওর বাইরের দিকে যেমন খণ্ডায়ন থাকবে, আবার ওকে কাটলে ভেতরের দিকে চামড়াটা নিয়ে নিলে দেখবা ওখানেও সিমিলারলি তোমার খণ্ডায়ন থাকবে। এবার চলো তাহলে সম্পূর্ণ খণ্ডায়ন দেখলাম, এবার অসম্পূর্ণ খণ্ডায়ন। তাদের হয় বাইরে থাকবে না হয় ভেতরে থাকবে, নাকি? অসম্পূর্ণ খণ্ডায়ন হচ্ছে হয় দেহের বাইরে থাকবে, বাইরে থাকলে ভেতরে থাকবে না। খণ্ডায়ন গুলো কেঁচোর আর জোকের মধ্যে বাইরেও এরকম স্ট্রিপ গুলো বাইরেও ছিল, ভেতরেও ছিল। কিন্তু যারা অসম্পূর্ণ তাদের হয় বাইরে থাকবে না হয় ভেতরে থাকবে। তাহলে চলো, যাদের বাইরে থাকে তাদের কি হবে? বাইরে থাকলে তাদেরকে বলবো বহিঃখণ্ডায়ন। খণ্ডগুলো বাইরের দিকে সীমাবদ্ধ থাকে, ভেতরে থাকবে না। যেমন দেখো যে কোনো পতঙ্গের, হ্যাঁ, তাদের বাইরের দিকে কি থাকবে? খণ্ডায়নগুলো থাকবে। আমাকে শেষ করতে দাও, তারপর তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। দেখো পতঙ্গের, হ্যাঁ, বাইরের দিকের যে খণ্ডায়ন আছে, পতঙ্গের বাইরের দিকে, ওদের ভেতরের দিকে এরকম খণ্ডগুলো থাকবে না। হ্যাঁ, যেমন পতঙ্গ, যে কোনো পতঙ্গ। হ্যাঁ, এবার চলো অন্তঃখণ্ডায়ন। মানে এটা আমাদের দেখো আমাদের শরীরের স্কিনের বাইরে কি কোনো খণ্ড দেখা যায়? দেখা যায় না। কিন্তু আমাদের কোষের উপাগুলো, হ্যাঁ, তোমরা যখন একটা মেরুদণ্ড দেখো, দেখবা যে এখানে অনেকগুলো পার্টসে বিভক্ত থাকে। হ্যাঁ, অনেকগুলো অংশে তারা বিভক্ত থাকে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে অন্তঃখণ্ডায়ন, আর পতঙ্গগুলো হচ্ছে বহিঃখণ্ডায়ন। মাস্ট মনে রাখতে হবে। দেখো মেরুদণ্ডের কশেরুকা, অন্ত্রের খণ্ডায়ন, এগুলো সবগুলো অন্তঃখণ্ডায়ন। এবার বলো খণ্ডায়ন সম্পর্কে আমাদের পাঠ শেষ। আমি আর একটু তোমাদেরকে এই সংক্ষিপ্তভাবে বলছি। দেখো খণ্ডায়ন কি? খণ্ডায়ন হচ্ছে দেহের বাইরে এবং ভেতরের কতগুলো সদৃশ অংশ, হ্যাঁ, পার্ট অংশ থাকে। গঠন ভেদে খণ্ডায়নকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পূর্ণ খণ্ডায়ন, আর একটা হচ্ছে
না সরি, সদৃশ খণ্ডায়ন আর হচ্ছে বিসদৃশ খণ্ডায়ন। সদৃশ খণ্ডায়ন কারা? খণ্ডায়ন গুলো যদি সেম শেপের হয় তাহলে আমরা সদৃশ খণ্ডায়ন বলবো। তাহলে সদৃশ খণ্ডায়ন কারা দেখাবে? সদৃশ খণ্ডায়ন দেখাবে সচরাচর ক্যাচো। হ্যাঁ, আর বিসদৃশ খণ্ডায়ন কারা দেখাবে? বিসদৃশ খণ্ডায়ন দেখাবে তোমার হচ্ছে কি পতঙ্গগুলা, কারণ তাদের বাইরের দিকে যে পার্টস গুলো আছে সেগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, এবার চলো আবার খণ্ডায়নকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সম্পূর্ণ খণ্ডায়ন আবার অসম্পূর্ণ খণ্ডায়ন। কিসের উপর ভিত্তি করে? আমরা সেটা তার দেহের মধ্যে উভয় জায়গায় আছে কিনা, বাইরেও খণ্ডায়নটা আছে কিনা, ভেতরেও খণ্ডায়নটা আছে কিনা, এটার উপর ভিত্তি করে আমরা খণ্ডায়নকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে যাদের বাইরে ভেতরে উভয় জায়গায় খণ্ডায়ন থাকবে, হ্যাঁ, বাইরের স্কিনও খণ্ডায়ন দেখবো, ভেতরের দিকের স্কিনও কি থাকবে? খণ্ডায়ন থাকবে, তাদেরকে আমরা বলবো সম্পূর্ণ খণ্ডায়ন। তোমরা দেখতে পাইছো ক্যাচো এবং যোগ হচ্ছে সম্পূর্ণ খণ্ডায়নের উদাহরণ। এবার দেখো অসম্পূর্ণ খণ্ডায়ন কাদের? অসম্পূর্ণ খণ্ডায়ন মানে হয় বাইরে খণ্ডায়নটা থাকবে, না হয় ভেতরে খণ্ডায়নটা থাকবে। বাইরে খণ্ডায়ন থাকলে তাদেরকে বলবো বহিঃখণ্ডায়ন। যেমন আমরা পতঙ্গ, তেলাপোকা, মাছি থেকে শুরু করে পতঙ্গ শ্রেণীতে যে আমরা চিংড়ি মাছ জানি, হ্যাঁ, এইসব জিনিসগুলো হচ্ছে তোমার মৌমাছি বলো, সবগুলোই হচ্ছে বহিঃখণ্ডায়ন দেখায়। অন্তঃখণ্ডায়ন কি? যারা ভেতরে খণ্ডায়ন থাকবে, বাইরের দিকে খণ্ডটা দেখবো না, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের কশেরুকা, আমাদের যে ভার্টিব্রাটা যেগুলো আছে, আমাদের অন্ত্রের ভিতর বিভিন্ন খণ্ড আছে, লেয়ার আছে, এগুলো হচ্ছে তোমার অন্তঃখণ্ডায়ন। আশা করি তোমরা এই খণ্ডায়নের ব্যাপারটা বুঝছো। এবার বলো, কারো যদি প্রশ্ন থাকে সে আমাকে বলো। কে বলবা? ভাইয়া অসম্পূর্ণ খণ্ডায়নের দুইটা পার্ট কি? অন্তঃখণ্ডায়ন আর বহিঃখণ্ডায়ন? হ্যাঁ হ্যাঁ, অসম্পূর্ণ খণ্ডায়নের দুইটা পার্ট হচ্ছে অন্তঃখণ্ডায়ন, বহিঃখণ্ডায়ন। অন্তঃখণ্ডায়ন মানে শুধু সম্পূর্ণ নয়, তো সম্পূর্ণ হতে হলে উভয় দিকে থাকতে হবে। কেমন? এভাবে মনে রাখবা, সম্পূর্ণ দিকে হতে বুঝতে পারছি, উভয় দিকে হতে হবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন কারো? ভাই খণ্ডায়ন কি শুধু করডাটা পর্বের প্রাণীদের হয়? না না না, খণ্ডায়ন করডাটা পর্বের প্রাণীদের কেমনে হবে? খণ্ডায়ন আমি পতঙ্গদের কথা বললাম না, কেঁচো, এগুলো কি করডাটা পর্বের? খণ্ডায়নটা সব পর্বের প্রাণীদের হতে পারে, তবে এই সম্পূর্ণ অসম্পূর্ণ খণ্ডায়নে খণ্ডায়ন জিনিসগুলো বেশি দেখা যায় তোমার, হ্যাঁ, পতঙ্গ পর্বের প্রাণীগুলোর মানে আর্থ্রোপোডাদের বেশি দেখা যায়। খণ্ডায়নটা সব প্রাণীদেরই আছে। যেমন তুমি কেঁচো দেখো, কেঁচো, যোগ, এগুলা কি? এগুলার মধ্যে খণ্ডায়ন আছে, এগুলো তার কোনো করডাটা না। যেমন আবার পতঙ্গ, মৌমাছি, এগুলো তার করডাটা না। আবার আমরা মানুষ শুধু আবার করডাটা, ঠিক আছে? খণ্ডায়নটা বিভিন্ন প্রাণীর মাঝখানে থাকতে পারে। তারপরে কেউ আরেকজন হাত তুলছিলা, বলো। জুনায়েদ, শোনা যাচ্ছে না তোমার কথা? আরেকজন কে যেন হাত তুলছিলা? আপনি কি প্রথমের ক্লাসগুলো মানে প্রথমের দিকে প্রথম দিকে ক্লাসগুলো করছিলেন রেকর্ড? হ্যাঁ, প্রথম দিকে ক্লাসগুলো কি রেকর্ড আছে? আচ্ছা শোনো, আমাদের কিন্তু টাইম মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, আবার তোমরা জয়েন দিও, সেকেন্ড সেশন শুরু হবে। আমি এই খণ্ডায়নের আর একটু পার্ট তোমাদেরকে বলি। এবার চলো, এই খণ্ডায়নকে আমরা প্রকৃতিভেদে খণ্ডায়নকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রকৃত খণ্ডায়ন একটা পার্ট আছে, ভাইয়া হ্যাঁ বলো। হেমিকর্ডাটা নামের কোনো পর্ব আছে? কোনটা? হেমিকর্ডাটা নামের? খর্ডাটা পর্ব? না না, হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা আছে তো। আচ্ছা শোনো, তোমরা এখানে কম্পিউটারের সমস্যা কি হচ্ছে আবার? তোমরা সবাই একটু আবার জয়েন দাও, সবাই আবার একটু জয়েন দাও। আমি মিটিংটা শেষ করি, তোমরা জয়েন দাও সবাই। যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, পর্বত সংখ্যা অনেকগুলা। মেজর ধরছে মানে মূল পর্ব ধরছে হচ্ছে তোমার কয়টা? 9টা, 10টা, একসাথে 10টা বলা যায়। প্রোটোজোয়া আছে এখানে, প্রোটোজোয়া পর্বের প্রাণীরা, অ্যামিবাকে এখানে ধরা হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম খণ্ডায়ন নিয়ে, খণ্ডায়ন
দেখো এবার চলো প্রকৃতি ভেদে খণ্ডায়ন। আবার আবার দেখো, আমরা তো গঠন ভেদে দেখছি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ। সবাই মিউট করে রাখো। ভাইয়া হ্যাঁ বলো, কে বলবা? এবার চলো, প্রকৃত ভেদে খণ্ডায়ন হচ্ছে দুই রকম। থ্রু মেটামরিজম প্রকৃত খণ্ডায়ন, খণ্ডায়ন গুলো একই রকম হলে এবং তা দেহ থেকে বিচ্যুত না হলে তাকে আমরা প্রকৃত খণ্ডায়ন বলবো, যেমন কেঁচো, তেলাপোকা। আচ্ছা, আরেকটা হচ্ছে অপকৃত খণ্ডায়ন। খণ্ডায়ন গুলো ভিন্ন গঠনের হলে এবং তা দেহ থেকে বিচ্যুত না হলে তাকে আমরা অপকৃত খণ্ডায়ন বলবো। যেমন দেখো ফিতাকৃমির খণ্ডায়ন, এইরকম খণ্ডায়ন গুলোকে প্রোগ্লটিড বলা হয়। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের সিলেবাসের বহির্ভূত, এটা না জানলেও চলবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অঞ্চলায়ন। এটা একটু দেখো, অঞ্চলায়নটা একটু বলে দিই, একদম সহজ কথা। এই অঞ্চলায়নটা সচরাচর সৃষ্টি করছে কারা জানো? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। এটা মাথায় রাখো। ট্যাগমেন্টাইজেশনটা কে সৃষ্টি করছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। আমরা জানি যে সচরাচর আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলা খণ্ডায়ন দেখায়। এই খণ্ডায়ন আর ট্যাগমেন্টাইজেশন হচ্ছে একটা পার্ট, একই পার্ট। দেখো অনেকগুলা খণ্ড। আচ্ছা আমি একটু তোমাদেরকে বোর্ডে কিছু একটা দেখানোর চেষ্টা করি। দেখো আমার বোর্ডটা দেখা যায়? দেখা যায়। দেখো এই যে মনে করো এগুলো হচ্ছে খণ্ডায়ন, এগুলো হচ্ছে অনেকগুলা খণ্ড, এগুলো হচ্ছে অনেকগুলা খণ্ড, অনেকগুলা খণ্ড। তাহলে এটাকে বলতে পারি আমরা কি? খণ্ডায়ন। হ্যাঁ, মেটামরিজম। এবার এই খণ্ড মনে করো, এই খণ্ড কতগুলো, এই খণ্ড কতগুলো মিলে একটা তার অংশ তৈরি করছে। এদিকের খণ্ডগুলো মিলে মনে করো একটা অংশ তৈরি করছে, এদিকের খণ্ডগুলো মিলে মনে করো একটা অংশ তৈরি করছে। ঠিক আছে, দেখো এই খণ্ডগুলো মিলে একটা অংশ তৈরি করছে, আবার এই খণ্ডগুলো মিলে একটা অংশ তৈরি করছে, আবার এই খণ্ডগুলো মিলে একটা অংশ তৈরি করছে। একটু আমার কথাটা বুঝো, তারপর তোমাদের কথার আনসার দিচ্ছি আমি। আবার বলি শোনো, একটা প্রাণী মনে করো এগুলো অনেকগুলো খণ্ডায়ন। হ্যাঁ, অনেকগুলো খণ্ডায়ন। এই যে এই খণ্ডায়নগুলো মিলে ওই প্রাণীর শরীরে একটা অংশ তৈরি করছে, এই খণ্ডায়নগুলো মিলে একটা তৈরি করছে, এই খণ্ডায়নগুলো মিলে একটা অংশ তৈরি করছে। অর্থাৎ অনেকগুলো খণ্ডায়ন মিলে প্রাণী দেহের কয়েকটা অংশ, প্রাণী দেহকে কয়েকটা অংশে ভাগ করে, কয়েকটা অঞ্চলে ভাগ করে। ধরে নাও এটাকে আমি মাথা হিসেবে চিন্তা করলাম। এই যে মাথা, এটাকে মনে করো বক্ষ, আর এটা হলো উদর। হ্যাঁ, দেখো একদম সহজ কথাটা কি? সহজ কথাটা হচ্ছে অনেকগুলো সহজ কথাটা কি? দেখো অনেকগুলো খণ্ডায়ন মিলে যখন একই রকম একটা অঞ্চল সৃষ্টি করে এবং ওই অঞ্চলের একটা নির্দিষ্ট নাম হয়, তখন ওটার নাম হয় ট্যাগমাটা বা অঞ্চলায়ন। যেমন এই খণ্ডায়নগুলো মিলে উদর সৃষ্টি করছে, এদিকের খণ্ডগুলো মিলে বক্ষ সৃষ্টি করছে, বুকের অঞ্চল সৃষ্টি করছে, এদিকের খণ্ডগুলো মিলে মাথা সৃষ্টি করছে, মস্তক সৃষ্টি করছে। তাহলে এই যে খণ্ডায়নের সাথে তাহলে কিসের সম্পর্ক রয়েছে? অঞ্চলায়নের সম্পর্ক রয়েছে। এক এক খণ্ড সদৃশ, খণ্ডগুলো মিলে সদৃশ অঞ্চল তৈরি করে। খণ্ড তো এক এক রকম হতে পারে। হ্যাঁ, আমরা পরে আসছি, ভিন্ন ভিন্ন খণ্ড হতে পারে, একই রকম খণ্ড হতে পারে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এক এক খণ্ড মিলে এক এক রকম অঞ্চল তৈরি করে, এটার নামই হচ্ছে ট্যাগমেটাইজেশন বা অঞ্চলায়ন। এবার চলো আমরা একটু বইগত ব্যাপারটা দেখি কি বলছে। আর্থ্রোপড পর্বের অনেক প্রাণীর দেহের বিভিন্ন জায়গায় কিছু খণ্ড একত্রিত মিলিত হয়ে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল সৃষ্টি করে। এরূপ প্রতিটি অঞ্চলকে ট্যাগমা বলে। বহুবচনে ট্যাগমাটা ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লিখে ফেলবা। ঠিক আছে, ট্যাগমা কি, ট্যাগমাটা কি? ওই নির্দিষ্ট অঞ্চল যেটা সৃষ্টি করছে সেটার নাম হচ্ছে, নির্দিষ্ট অঞ্চল যেটা সৃষ্টি করছে সেটার নাম হচ্ছে ট্যাগমা। হ্যাঁ, ট্যাগমাটা বহুবচনে ট্যাগমাটা এরকম অনেকগুলো অঞ্চল সৃষ্টি করে। তাহলে আবার বলতেছি, দেখো আমরা জানি যে প্রাণীর মধ্যে অনেকগুলো খণ্ডায়ন আছে, প্রাণীর মধ্যে অনেকগুলো খণ্ডায়ন হতে পারে, একটু আগে পড়ছি।
তো বিশেষ করে আর্তপোড়া পর্বের প্রাণীদের মধ্যে কি হয় দেখো, এই খণ্ডগুলো মিলে একটা একটা পার্ট সৃষ্টি করে, একটা একটা নির্দিষ্ট অঞ্চল সৃষ্টি করে। যেমন এখানে দেখাইছি কিছু পার্ট মিলে ওদের উদর সৃষ্টি করে, কিছু পার্ট মিলে তোমার বক্ষ সৃষ্টি করে, হ্যাঁ, কিছু পার্ট মিলে তোমার কি সৃষ্টি করে, মাথা সৃষ্টি করে। এই যে বিভিন্ন অঞ্চল যে সৃষ্টি করলো, এটার নামই হচ্ছে টেগমেন্টাইজেশন বা অঞ্চলায়ন। যেমন দেখো, হ্যাঁ, দাসফড়িং এর দেহের খণ্ডগুলো মিলে কি তৈরি করছে দেখো, মস্তক, বক্ষ, উদর নামক টেগমাটায় বিভক্ত। তোমাদের পরীক্ষায় আসবে, মেডিকেল এমসিকিউ তে আসে গোলা। হ্যাঁ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সায়েন্সের মধ্যে, ইন্টারেস্ট সায়েন্সের মধ্যে সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে বায়োলজি, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, বায়োলজি ফাত্তা দাস না, আর বায়োলজি ছাত্রদের কথা একেবারে ফাত্তা দাস না তোরা। না, স্যারদেরকে পাত্তা দে তো ভাই, আর নাহলে তো চকবাজার তো বায়োলজি কেন্দ্রিক অনেকগুলাই আছে না। আছে আর কি, স্যারদেরকে পাত্তা দে কিন্তু সাবজেক্টটাকে পাত্তা দেয় না। সাবজেক্টটাকে পাত্তা দেয় না, কিন্তু তারা মেডিকেলে টিকতে চায়। মেডিকেলে টিকার জন্য হচ্ছে 30 নাম্বার এই বায়োলজি থেকে আসবে, 30% নাম্বার। হ্যাঁ, যারা 30 এ 30 বায়োলজিতে পাবে তারাই মেডিকেলে টিকবে, সহজ কথা। তুমি অন্যদের যতই পণ্ডিত হও না কেন, কোনো কাজে আসবে না। কথা বুঝছো? কারণ অন্যগুলো তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা পণ্ডিত হয়ে যায়, ঠিক আছে না, ওদের জন্য এগুলো কিছুই না, কিন্তু ওরা টিকে না কেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না টিকার পেছনে কারণ হচ্ছে এই যে এই সকল ছোটখাটো বিষয়গুলো। যেমন এখানে একটা কথা বললাম, গাসফড়িং এর কোন টেগমাটায় বিভক্ত, মস্তক, বক্ষ, উদর। দেখো গাসফড়িং এর জন্য কিন্তু মস্তক, বক্ষ আর উদর, কিন্তু আরেকটা বিষয়ের জন্য একটু নিচে আসো, দেখো আমরা একটু দেখি। এই দেখো, এটা একটা গাসফড়িং। এই গাসফড়িং হচ্ছে একটা পতঙ্গ, আর্তপোড়া পর্বের পতঙ্গ, এবং কি আর্তপোড়া পর্বের। দেখো হেড, এই খণ্ডটা মিলে হেড তৈরি করছে, এই মিলে তোরাক্স। তোরাক্স মানে বক্ষ, তোরাক্স মানে কি বক্ষ। আমি কতগুলো বায়োলজিক্যাল শব্দ বলছি, এগুলা লিখে রাখো। হেড মানে মস্তক, মাথা নয়। মাথা আর মস্তকের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তোরাক্স বক্ষ, বক্ষ আর বুকের মধ্যে তফাৎ আছে। অ্যাবডোমেন উদর, পেট নয়। পেট আর উদরের মধ্যে তফাৎ আছে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই দেখো আমরা ইনসেক্ট গুলাকে, হ্যাঁ, ইনসেক্ট মানে পতঙ্গ যেটা আছে, পতঙ্গকে আমরা কি করছি, 3টা অঞ্চলে ভাগ করতে পারি, অঞ্চলায়ন করছি কিন্তু। হ্যাঁ, এটা মাথায় রাখো। এরপর চলো আরেকটা ব্যাপার দেখে, এবার চলো এই দেখো ইংলিশ লেখাটা কি বলছে দেখো, বডি রিজিয়নস আর কল্ড টেগমাটা। অর্থাৎ দেহের যে বিভিন্ন অঞ্চল দেখতে পাচ্ছ, এই যে এটা মাথা, মস্তক, এটা হচ্ছে তোমার বক্ষ, এটা হচ্ছে তোমার উদর, এগুলোর নাম টেগমাটা। এগুলো কেন সৃষ্টি হয় দেখো, এই বিশেষ বিশেষ অঞ্চলগুলো সৃষ্টি হওয়ার পেছনের কারণ কি দেখো। পেছনের কারণ হচ্ছে দেখো, ফিডিং, খাওয়ার জন্য। এই যে মস্তকের এই জায়গায় কি সৃষ্টি হয়, মাউথ পার্ট সৃষ্টি হয়, বিভিন্ন রকম সৃষ্টি হয়। লোকোমোশন মানে চলাচলের জন্য। এই দেখো বিভিন্ন অঞ্চল থেকে পা গজাইছে, দেখো উদরীয় অঞ্চল থেকে পা গজাইছে, লোকোমোশন। হ্যাঁ, এবং ভিসেরাল ফাংশন মানে শরীরবৃত্তীয় কাজ কারবার করার জন্য। হ্যাঁ, এগুলা এক্সাম্পল কি টেগমেন্টেশনের, কি টেগমেন্টেশন সৃষ্টি হতে পারে, হ্যাঁ, কি টেগমাটাইজেশন সৃষ্টি হতে পারে। মাথা হতে পারে, বক্ষ হতে পারে, উদর হতে পারে। অনেকের মাথা হয় আর উদর হয়, বক্ষ হয় না। কার হয় না সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটু এই দেখো এর পরের অংশটা দেখো। এই যে তোমার চিংড়ি মাছ সবাই দেখতে পাচ্ছ, এটা আর্তপোড়ার মধ্যে ইনসেক্টটা নয়, ক্রাস্টাসিয়া। দেখো আর্তপোড়া পর্বের মধ্যে আবার অনেকগুলো শ্রেণী আছে, পর্বের পরে শ্রেণী। হ্যাঁ, তাহলে আর্তপোড়া পর্বের একটা শ্রেণী হচ্ছে ইনসেক্টটা, ওই যে গাসফড়িং যেটা দেখছো। আর আমরা যে পতঙ্গ বলো, আমরা পতঙ্গ চিংড়ি যে খাই, সেটা হচ্ছে ক্রাস্টাসিও পর্বের প্রাণী, সরি ক্রাস্টাসিও শ্রেণীর প্রাণী। হ্যাঁ, এটা মাথায় রাখবা, চিংড়ি একটি ক্রাস্টাসিও শ্রেণীর প্রাণী। যাই হোক, এবার আসো, এই দেখো ওর মধ্যে খণ্ড দেখতে পাচ্ছ না, খণ্ড দেখতে পাচ্ছ, দেখো ওর মধ্যে কি হয়েছে দেখো, এই জায়গাটা মিলে দেখো একসাথে। দেখো ওর তো আলাদা কথা ছিল, কার এই যে পতঙ্গটার আলাদা ছিল, মাথা আলাদা ছিল, তোরাক্স আলাদা ছিল, মানে তোমার বক্ষ আলাদা ছিল, অ্যাবডোমেন আলাদা ছিল, মানে উদর আলাদা ছিল। কিন্তু এই বেচারার দেখো তো কি আলাদা। এই বেচারার দেখো পুরো বিশাল একটা মাথা, বুক সহ নিয়ে মাথা, তার বুক আর মাথা একই, সেজন্য এটার পুরোটা নাম হয়ে গেছে কি জানো, সেফালোথোরাক্স।
CEPHALO, সেফালো। সেফালো মানে মস্তক, মাথায় রাখবা। সেফালো শব্দের অর্থ, এটা গ্রিক শব্দ মস্তক। সেফালোথোরাক্স, থোরাক্স এটা হচ্ছে তোমার কি শব্দ? গ্রিক শব্দ। এগুলো মেডিকেলে যখন ফার্স্ট ইয়ারে যাবা তখন অ্যানাটমিতে একটা বই পাবা, থোরাক্স এন্ড আপার লিম্ব। থোরাক্স বক্ষ, হ্যাঁ, এটা নিয়ে পড়তে হবে। মানুষের হিউম্যান থোরাক্স হচ্ছে, যাই হোক, থোরাক্স হচ্ছে বক্ষ। তাহলে সেফালোথোরাক্স, ওদের মাথা এবং বুক একসাথে মিলে গেছে। আরটা হচ্ছে অ্যাবডোমেন, উদর। অর্থাৎ তাদের মাথা এবং পতঙ্গের মতো, ক্রাস্টাসিও যে চিংড়িটা দেখতে পাচ্ছ পতঙ্গের মতো, তাদের মাথা এবং বক্ষ আলাদা নেই, তাদের একসাথে মাথা এবং বক্ষ একসাথে মিলে গেছে, হ্যাঁ, আর উদর আলাদা আছে। তাহলে আর্থ্রোপোড পর্বের প্রাণীর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম। তাহলে চিংড়িতে কি থাকে? সেফালোথোরাক্স। তোমরা গাজী আজমলের বইটা পড়বা, গাজী আজমলের বইতে আমি যে কথাগুলো বলছি চিত্র দিয়ে সেই কথাগুলোই লেখা আছে কিন্তু, কেমন? এই গেল এই ব্যাপারগুলো, তাহলে দেখো। আচ্ছা, তাহলে আমরা তো এই গতদিন পরিফেরা পর্ব পড়ছি না? পরিফেরা পর্ব পড়ছি। পরিফেরা পর্বের কি কি বৈশিষ্ট্য মনে রাখতে হয় সেটাও দেখছি। আচ্ছা, আজকে আমরা পড়বো নিডারিয়া। হ্যাঁ, নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্ব কি পড়ছিলাম? নিডারিয়া পড়ছিলাম কি? না ভাই, হ্যাঁ, না পরিফেরা পর্যন্ত পড়া হয়েছে। ওকে, নিডারিয়া পর্ব ইনশাআল্লাহ এখন। আচ্ছা বলো, এবার বলো, আমি যে আজকে বুঝাইলাম খন্ডায়ন, অঞ্চলায়ন, হ্যাঁ, আর তল, কারো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলো। আর যদি প্রশ্ন না থাকে এবার চলো আমরা ভিডিওর দিকে চলে যাই। ভাই একটা প্রশ্ন আছে। প্রশ্ন না করো। নিডারিয়া ভাই, পর্ব আমি দেখো। এই নিডারিয়া পর্ব দেখো, বন্ধ করো সবাই, মিউট। নিডারিয়া পর্ব দেখো। নিডারিয়া জিনিসটা কি? নিডারিয়া জিনিসটা হলো তোমার সি দিয়ে শুরু, CNI, হ্যাঁ, বানানটা হচ্ছে CNIDIA, নিডারিয়া। নিট মানে হচ্ছে কাটা, মানে রোম। আর এরিয়া শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত থাকা। তাহলে নিডারিয়া মানে হচ্ছে যার দেহের মধ্যে কাঁটা সংযুক্ত রয়েছে, যার দেহের মধ্যে কি রয়েছে? কাঁটা সংযুক্ত রয়েছে। তাহলে আচ্ছা, আমি ভিডিওগুলো আবার দেখাবো, হ্যাঁ, ভিডিওগুলো আবার দেখো, তখন তোমরা টোকাই নিও দ্রুত। আচ্ছা, এবার দেখো এটা কোথায় থাকে, এদের বিহেভিয়ার কিরকম, এদের তুমি সব জায়গায় দেখতে পারবা। এই নিডারি অঞ্চলের প্রাণীগুলার পৃথিবীর সব জায়গায় দেখতে পাবা তুমি, হ্যাঁ, তবে বিশেষ করে ওরা সমুদ্রে বেশিরভাগ থাকে। হ্যাঁ, আচ্ছা, বিশেষ করে তো সমুদ্রে বেশি থাকে বলে এদেরকে বলা হয় সামুদ্রিক রেইন ফরেস্ট। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, সামুদ্রিক রেইন ফরেস্ট কেন বলা হয়? এই রেইন ফরেস্ট ছিল নাকি আমাদের এই পৃথিবীতেও কিন্তু রেইন ফরেস্ট আছে। ফরেস্ট মানে কি তোমার, রেইন ফরেস্ট হচ্ছে যে এই তোমার অনেকটা এখানে বৃষ্টিপাত বেশি হয়, রেইন ফরেস্ট যেখানে এমনি বলা হয়। তো ওখানে গাছগাছালার সংখ্যা, চিরহরিৎ গাছগাছালার সংখ্যা বেশি। তো ওরা যখন সমুদ্রের নিচে যারা থাকে তারা দেখতে মনে হয় যে ওই যে চিরহরিৎ যেরকম বন আছে না, বনের মতো দেখায় সমুদ্রের নিচে তাদেরকে, সেজন্য তাদেরকে রেইন ফরেস্ট বলা হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এদের 20 প্রজাতি, হ্যাঁ, কিন্তু মিঠা পানিতে বাস করে। 20 প্রজাতি, হ্যাঁ, যতগুলা নিডারিয়া আছে তার 20 প্রজাতি কোথায়? এই যে নদী, নালা, খালে, বিলে, বাকিগুলা সবাই কিন্তু সমুদ্রে বাস করে। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। এরপরের ব্যাপারটা হচ্ছে এদের বর্ণ, কালার যেটা আছে, শেপ, সাইজ যেগুলো আছে এগুলো ভিন্ন রকম, ভিন্ন ভিন্ন হবে এগুলা, এটার কোনো নির্দিষ্ট নয়। আবার এরাও কিন্তু দলবদ্ধভাবে থাকে, ওই যে পরিবারের মতো দলবদ্ধভাবে থাকে, ঠিক আছে, হ্যাঁ, ওরা এই যে দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, সামাজিক জীবের মতো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আবার কিছু কিছু একটু বিদ্রোহ পার্টি একা একা থাকে, এই যে এইতে, হ্যাঁ, জেলিফিশ একা একা থাকতে পছন্দ করে, মানুষের সাথে এরা বেশি মিশে না। আচ্ছা, এরা কি করে? এরা সচরাচর কাঠ, পাতা বা অন্যান্য জিনিসের সাথে আটকে থাকে, হ্যাঁ, সমুদ্রের নিচে কোনো কিছুর সাথে আটকে থাকতে পছন্দ করে তাদের। এগুলো আমরা কিন্তু হাইড্রার একটা চ্যাপ্টার আছে, সেকেন্ড চ্যাপ্টার, আমরা ওখানে পড়বো। কিছু কিছু প্রাণী মুক্তভাবে সাঁতার কাটতে পারে, নিজেরা সাঁতার কাটতে পারে। কিছু প্রাণী আটকাই থাকে, ওই যেটার সাথে আটকাই থাকে সেটার সাথেই বেশি বেশি চলে যায়। এবার চলো নরমাল বৈশিষ্ট্যগুলো একটু দেখিনি কি কি আছে। এরা দেখো দুই ভ্রূণ কোষস্তর বিশিষ্ট, ডিপ্লোব্লাস্টিক। দেখো এই দুইটা স্তর আছে, ডিপ্লোব্লাস্টিক। আমি বলছিলাম
হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীগুলো ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী, দেহের বাহিরের স্তর নাম হচ্ছে এক্টোডার্ম। এই দেখো বাইরের দিকের যে একটা স্তর আছে এক্টোডার্ম আছে, এই যে বাইরের লেয়ারটা, হ্যাঁ তোমাদেরকে একদম স্পষ্টভাবে দেখাই দেওয়া হচ্ছে। আর ভেতরের দিকের যে লেয়ারটা আছে সেটার নাম হচ্ছে এন্ডোডার্ম, ওই যে ভেতরের লেয়ারটা। তাহলে এক্টোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, দ্বিস্তরী প্রাণীগুলো নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো আর কি কি, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা আমি বলি। এদের যে দেহ গহ্বর আছে না, দেহ গহ্বর তো থাকবে, এই দেহ গহ্বর ভেতরে একটা ফাঁকা জায়গা আছে, ওরা তো আর সিলোমেট প্রাণী না, তবুও তো ভিতরে একটা জায়গা থাকবে। এটাকে, এই জায়গাটা ওরা পুষ্টিতন্ত্র হিসেবে ব্যবহার করে, পরিপাক কাজ করে ওখানে। এটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই দেহ গহ্বর নাম সিলোম বলা যাবে না, এটা সিলোম নয়, এটার নাম হচ্ছে সিলেন্টেরন। হ্যাঁ, তো সেই এদের সিলেন্টেরন ছিল বলে এদেরকে পূর্বে কি ডাকা হতো জানো, নিডারিয়া না ডেকে সিলেন্টেরেটা, হ্যাঁ আরেকটা নাম ডাকা হতো সিলেন্টেরন থাকতো। আবার বলি, ওদের তো সিলোম থাকবে না, হ্যাঁ সিলোম তো ওদের নেই। তাহলে ওদের যদি সিলোম না থাকে তাহলে ওদের একটা গহ্বর আছে পরিপাক, যেখানে হবে খাবার যে খাবে, খাবারটা যে পরিপাক হবে, এখানে একটা ছোট একটা পাকস্থলীর মতো গহ্বর আছে, হ্যাঁ খালি জায়গা আছে। এই জায়গাটার নাম, এটা মেসোডার্ম থেকে তৈরি হয়, ওদের তো মেসোডার্ম নাই। হ্যাঁ, এটা দ্বিস্তরী বলছো না, তো দ্বিস্তরী বললে কি মেসোডার্ম থাকবে? থাকবে না তো। আচ্ছা, তাহলে ওদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলবো। ওদের যে গহ্বর সেটাকে সিলোম বলতে পারবা না, আবার বলছি সিলোম বলা যাবে না, এদেরকে বলতে হবে সিলেন্টেরেটা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এরা পরিপাক অংশ নেই, সিলেন্টেরেটা এটা গেল, তো ওদের সেজন্য নামকরণ করা হয়েছিল কি সিলেন্টেরন, ঠিক আছে। আচ্ছা, সিলেন্টেরেটা বলা হতো ওদেরকে। এবার চলো, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এদের দেহে এক্টোডার্মে, এক্টোডার্ম মধ্যে তো দুইটা, এক্টোডার্ম এন্ডোডার্ম, এক্টোডার্মে নিডোসাইট নামক এক ধরনের কোষ আছে, নিডোসাইট। কোন শব্দের শেষে যদি সাইট দেখো, সাইট শব্দটা দেখো, তাহলে মনে রাখবে এটা কোষের কথা বলছে, কোষের কথা বলছে সাইট। আজকে থেকে মনে রাখবা, কোন শব্দের শেষে সাইট থাকলে কোষের কথা বলছে। নিডোসাইট নামক এক ধরনের নিডোব্লাস্ট আছে। সাইট, নিডোসাইট হচ্ছে একটা বিশাল কোষ, এটার একটা অংশ হচ্ছে নিডোব্লাস্ট। এই একটা বৈশিষ্ট্যপূর্ণ, কেন বৈশিষ্ট্যপূর্ণ একটু পরে দেখাচ্ছি, এত বৈশিষ্ট্যপূর্ণ হওয়ার কারণ কি। হ্যাঁ দেখো, এই কোষগুলা কি করে দেখো, শিকার, ধরা, আত্মরক্ষা এবং চলনে অংশ নেয়। তিনটা কাজ মাস্ট মাথায় রাখবা, শিকার, আত্মরক্ষা, চলন। শিকার না বলে যদি বলো যে খাদ্য গ্রহণ, ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের এমসিকিউ, তোমাদের এইচএসসি এর এমসিকিউ, কলেজের এমসিকিউ। নিডোসাইডের কাজ কি, নিডোব্লাস্টের কাজ কি। হ্যাঁ, শিকার, শিকার মানে আবার খাদ্য হতে পারে, ঠিক আছে। শিকার না দিয়ে এরকম দিবে, অপশন দিবে আত্মরক্ষা, চলন, খাদ্য গ্রহণ। তো তুমি বলছো যে ফোর্সিত শিকার, হ্যাঁ তখন বলবো যে ফাহিম ভাই এটা পড়াইছে, আমার দোষেই দিবি, ঠিক আছে কিনা। তাহলে শিকার, শিকার মানে খাবার গ্রহণ করা, ঠিক আছে। খাবার অপশনটা আহার, এটাও থাকতে পারে, তাহলে মাথায় রাখবা। তাহলে শিকার, ধরা, আত্মরক্ষা, চলন। এই পাশের একটা চিত্রটা খেয়াল করে দেখো, এই যে এটা একটা নিউরোসাইট, একটা স্পেশাল কোষ। হ্যাঁ, এটা কোথায় থাকে? এক্টোডার্মে থাকে, এন্ডোডার্মে নয়, মাথায় রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে হাইড্রা নিয়ে আছে। হাইড, এখানে যেগুলো বৈশিষ্ট্য পড়তেছো তুমি নিডারিয়ার হাইড্রার বৈশিষ্ট্য, সেগুলো সেকেন্ড চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাচ্ছে তুমি যদি হাইড্রার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। এই যে এখানে নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, প্রথম পরিচ্ছেদ কিন্তু হাইড্রা দিয়ে শুরু। তাহলে যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ তাহলে এটা মনে রাখবা, এক্টোডার্মে নিডোব্লাস্ট বা নিডোসাইট আছে। নিডোসাইট একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষ, কেন বৈশিষ্ট্যপূর্ণ কোষ সেটা আমরা পরে দেখবো, এখন আমার জানার দরকার নাই। এই কোষগুলো কি করে? আত্মরক্ষা, চলন, শিকার বা আহার, এই কাজগুলো তারা করে থাকে। এবার চলো, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এরা দুটি দশা দেখায়। দশা মানে কি? ওদের রূপ, রূপ দুই রকম রূপ আছে। তোমাকে প্রথমেই পড়ছিলা তোমরা, কিছু প্রজাতি মুক্ত সাঁতারু, কিছু প্রজাতি কিছু জিনিসের সাথে আটকে থাকে। প্রথমেই পড়াইছি এই কথাটা, বলছি যেটা আটকে থাকে সেটা ওই আটটা জিনিসের সাথে বেশি বেশি, আর কিছু মুক্ত সাঁতারু, সাঁতার কাটতে পারে। দেখো, যারা সাঁতার কাটতে জানে তাদেরকে বলা হয়, তাদের দশাটার নাম, তাদের রূপের নাম, তাদের এই সেই প্রাণীগুলোকে বলা হয় তারা মেডুসা। নাম কি বলছি? মেডুসা বলছি, মাথায় রাখো। আর যারা নিশ্চল, পলিপ, আমি তোমাদেরকে বুঝাই পলিপ জিনিসটা কিরকম। পলিপ কি? এই গোটা উঠছে, গোটা গোটা শরীরের মধ্যে গোটা ওঠে না, গোটা গোলাকে আমরা মেডিকেলের ভাষায় কি বলি? পলিপ বলি। হ্যাঁ, গোটা কার উঠছে? কার উঠছে গোটা?
এই কালে তোর উঠছিল? কি ভাই আমারে পাইছেন আবার ভাই? হ্যাঁ, তোর সামনে দেখছি তো, জিজ্ঞেস করছি। রাকিব ভাই উঠছিল মনে হয়। আচ্ছা, তুই এবার কি জিনিস এটা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি গোটার কথা, পলিফের কথা কেন বলতেছি মনে রাখার জন্য। তোমরা এটা তোমরা কিন্তু এটা গুলাই ফেলবা। পলিফ সচল নাকি মেডুসা সচল সেটা তোমরা কিন্তু গুলাই ফেলবা বলে আমি সেজন্য তোমাদেরকে বলতে যাচ্ছি। দেখো, পলিফ মানে গোটা, ওটা তো গোটা জিনিসটাকে এটা নড়াচড়া করে। তোমার গোটাকে হাতের এই জায়গায়, ওটা আবার ওই জায়গায় চলে যায়। সকালে দেখছো হাতের এই জায়গায়, রাতে দেখতেছো ওখানে চলে গেছে, এরকম হয়? হয় না। তাহলে গোটা যেমন এক জায়গায় স্থির থাকে, মানে পলিফ যেমন স্থির থাকে, ঠিক আছে কিনা? তাহলে এদের এই পলিপ দশাটাও কিন্তু স্থির, নিশ্চল। আচ্ছা, যে যে নিশ্চল থাকবে সে কিন্তু অযৌন জনন করবে, কারণ সে তো বউ আনতে যাইতে পারবে না। কথা বুঝছো? হ্যাঁ, তারা তো নিশ্চল। তো তারা তো যৌন জনন করতে পারবে না, হ্যাঁ, নিশ্চল বলে, এটা মাথায় রাখবা। আর যারা মেডুসা তারা সচল, তারা হেঁটে হেঁটে বউ আনতে যেতে পারবে, যৌন 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 দশা করবে, তাদের যৌন জনন হবে তাদের। আচ্ছা, এবার চলো এই পর্বের দুইটা প্রাণী কারা কারা হতে পারে দেখো তো। এই যে এটা দেখাইছি, এটা নিজে নিজে থাকতে পছন্দ করে, জেলিফিশ। মাথায় রাখিও, জেলিফিশ। আবার হাইড্রা কিন্তু সচরাচর দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এবার চলো, নিডারিয়া যে পর্বর প্রাণী যেগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আমরা মনে রাখবো? আমরা পরিফেরার বৈশিষ্ট্যগুলো মনে রাখছিলাম। এবার চলো এর বৈশিষ্ট্যগুলো মনে রাখার টেকনিক কি দেখো। ডাবল মেশিন, হ্যাঁ, ডাবল মেশিন দিয়ে মনে রাখবা। এবার চলো, ড দিয়ে কি? ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী বলছো তুমি তাদেরকে, ডিপ্লোব্লাস্টিক। এবার চলো, ম দিয়ে কি? মেডুসা, মেসোগ্লিয়া, এগুলো মনে রাখতে পারো, ঠিক আছে না? মেসোগ্লিয়া থাকবে। এই আমি বৈশিষ্ট্যের মধ্যে মেসোগ্লিয়া বলি না বলি, এরা দ্বিস্তরী বলছো না? তো দ্বিস্তরী প্রাণীদের মধ্যে কি থাকবে? একটোডার্ম, এন্ডোডার্ম থাকবে, মাঝখানে মেসোগ্লিয়া নামক একটি অকোষীয় স্তর দেখাইছিলাম গতকালকে আমি, এটা থাকবে। কেমন? এবার চলো, আপনি মেডুসা লিখতে পারো ম দিয়ে। মেডুসা ও পলিপ একসাথে মনে রাখবা। তাহলে পলিপ কিন্তু স্থির, মেডুসা কিন্তু চলমান। এই যে একটা গুরুত্বপূর্ণ চার্ট দেখো এবার, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে তাদের এন্ডোডার্মের সেল। দেখো, এগুলা এন্ডোডার্মের কোষগুলা। দেখো ভালো করে খেয়াল করো, এন্ডোডার্মের কোষ, আর এগুলো হচ্ছে একটোডার্মের কোষ। হ্যাঁ, এই মাঝখানে একটা লেয়ার আছে, খালের মতো একটা লেয়ার দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এই যে স্পেশাল একটা কোষ দেখতে পাচ্ছ, একটোডার্মে আছে কিন্তু, মাথায় রাখবা নিডোব্লাস্ট একটোডার্মে। ওকে, গেল। এবার চলো, আরটা কি দিয়ে তুমি লিখতে পারো? তুমি দন্ত স দিয়ে কি লিখতে পারো? সিলেন্টেরন। হ্যাঁ, এই সিলেন্টেরনটা দেখাই দিচ্ছি এখানে। সিলেন্টেরনটা কোথায় আছে? এই যে পাশের চিত্রটাতে একটু দেখো। এই দেখো, এটা হচ্ছে একটোডার্ম, এটা হচ্ছে মেসোগ্লিয়া, এটা হচ্ছে এন্ডোডার্ম। এই যে মাঝখানে একটা ফাঁকা গহ্বর থাকবে, হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, অর্থাৎ খাদ্য গহ্বর। হ্যাঁ, সিলেন্টেরন, যার আরেকটা নাম সিলেন্টেরন। ওকে, তারপরে এবার দেখো, হ্যাঁ, আবার কি থাকবে তোমার? ওই যে দন্ত ন দিয়ে, মেশিনের দন্ত ন, নিডোব্লাস্ট। হ্যাঁ, সি দিয়ে শুরু হবে, এটা মাথায় রাখবা। নিডোব্লাস্ট নামক কোষ থাকবে। এই যে নিডোব্লাস্ট কোষটাকে এটা তো দেখাইছিলাম একটু আগেই। হ্যাঁ, এটা কি কি থাকে এটা আমরা ডিটেইলস পরে জানবো। নিডারিয়া যখন পড়বো, আমরা যখন হাইড্রা পড়বো, তখন আমরা এটার ডিটেইলস ইনশাআল্লাহ জানবো। তাহলে এই যে যারা এই লিখার আছে তারা লিখে নাও, হ্যাঁ, দ্রুত লিখে নাও। ডাবল মেশিন দিয়ে, ড দিয়ে ডিপ্লোব্লাস্টিক, দন্ত ন দিয়ে নিডোব্লাস্ট, ম দিয়ে মেসোগ্লিয়া, মেডুসা পলিপ দশা, সিলিয়া, সিলেন্টেরন নামক, হ্যাঁ, সিলিন্ডার নামক তাদের গহ্বর রয়েছে, ঠিক আছে? এ হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আশা করি তোমাদের নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখাটা, হ্যাঁ, কোনো টাফই নয়, এটা ইনশাআল্লাহ পারবা, ঠিক আছে? আচ্ছা, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। প্ল্যানুলা কি ভাই? কি প্ল্যানুলা? বুঝি নাই তোর কথা। ভাই প্ল্যানুলা তোর কথা আমি বুঝতেছি না, আর একটু বড় করে বল ভাই। প্ল্যানুলা চ্যাটে লেখ, আমি দেখি চ্যাটে লেখে দেখা। এবার চলো এরপরে প্লাটিহেলমিনথেসে চলে যাই।
প্লাটিহেলমিনথেসটা একটু দেখো। এই তুই চ্যাটে লেখ, আমি এটা তোর জবাব দিচ্ছি পরে। এবার চলো প্লাটিহেলমিনথেস, এই যে একটা প্রাণী দেখো, সেপ্টাকৃমি। সেপ্টাকৃমি খুব সুন্দর না প্রাণীটা? আল্লাহ কত রকম জিনিস সৃষ্টি করছে দেখো। হ্যাঁ, আণবিক কণিক থেকে শুরু করে এই যে দৃশ্যমান সমুদ্রে, আমাদের যে পৃথিবী স্থলভাগে যতগুলো প্রাণী দেখি, তার চেয়ে শত শত গুণ প্রাণী, লক্ষ লক্ষ গুণ কিন্তু এই কোথায়, তোমার সমুদ্রের ভিতরে। হ্যাঁ, ওইটা প্রাণীটার একটা স্ট্রাকচার দেখাইছে ওখানে। হ্যাঁ, কি কি আছে নাই, হ্যাঁ এগুলা তোমাদের পরে জানবা। এটা আমরা দেখাচ্ছি একটু পরে কি কি স্ট্রাকচার আছে তার। এটা কিভাবে একটা থেকে দুইটা হয়ে যায় সেটাও দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার চলো এবার দেখি প্লাটিহেলমিনথেস। এই যে এই জিনিসগুলো টোকাবা। প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টাকৃমি। প্লাটিস মানে হচ্ছে, প্ল্যাটিস মানে প্লেট, প্লেট মানে চ্যাপ্টা জিনিস, হেলমিন্থ মানে কৃমি, হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, তাহলে চ্যাপ্টাকৃমি। হ্যাঁ, এই পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো দেখো কি কি আছে বৈশিষ্ট্য তাদের মাঝখানে। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই যে মাঝ বরাবর তাদেরকে ভাগ করা যাবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো তুমি যদি মাঝ বরাবর ভাগ করছো, দেখছো দুই পাশে সমান সমান অংশ গেছে। এবার দেখো আবার একটু দেখাই, আর্লি শেষ করে দিতে হবে, কেমন? আর 10 মিনিট সময় আছে। এই দেখো মাঝ বরাবর ভাগ করা গেছে তাদেরকে। এবার চলো, এই যে এরা কিন্তু প্রথম ত্রিস্তরী প্রাণী। দেখো পরিফেরা কোনো স্তর প্রাণী ছিল না। হ্যাঁ, একস্তরী প্রাণী। নিডারিয়া কিন্তু দ্বিস্তরী প্রাণী। হ্যাঁ, নিডারিয়া দ্বিস্তরী। এই যে প্রথম ত্রিস্তরী প্রাণী কিন্তু প্লাটিহেলমিনথেস থেকে শুরু, এটা মাথায় রাখবা। এই দেখো একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। এইটা দেখে সিলোম নেই, এই যে মাথায় রাখবা, সিলোমবিহীন প্রাণী পড়াইছিলাম গত ক্লাস থেকে, ঠিক আছে? এবার চলো, এদের দেহ নরম, ফিতার মতো চ্যাপ্টা, এই যে ফিতা, সেজন্য তো আমরা ফিতাকৃমি বলছি। এই যে ওদের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওদের চোষক আংটা রয়েছে। এই যে চোষক আংটা, যেটা দিয়ে তারা কৃমিগুলো আমাদের শরীরে যায়, শরীরে গিয়ে ওই যে রক্ত শোষণ করে নেয়, পুষ্টি শোষণ করে নেয়। শোষক আংটা, এটা দিয়ে তারা, এই চোষক আংটা দিয়ে তারা আমাদের দেহের কোনো একটা সেলের সাথে, কোষের সাথে তারা লেগে থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছ গেল। আচ্ছা, এরপরে দেখো এদের পৌষ্টিক নালী অসম্পূর্ণ। আমাদের পৌষ্টিক নালীতে সবকিছু আছে, পাকস্থলী আছে, অন্ত্র আছে, হ্যাঁ খাদ্যনালী আছে, কিন্তু এদের পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ, এতে কিছু নাই, নরমাল। হ্যাঁ, নরমাল। এই আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো, এদের রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র নেই, শ্বসন তন্ত্র নেই, মাথায় রাখতে হবে এগুলা। এদের এগুলা কিছু নাই, এরা তো একদম সরল প্রাণী। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এদের বিশেষ ধরনের শিকাকোষ দিয়ে রেচন তন্ত্র গঠিত। এই আমাদের রেচনতন্ত্রের মূল কোষকে নেফ্রন, কিডনির মূল কোষ হচ্ছে নেফ্রন, কিন্তু এদের হচ্ছে শিকাকোষ। এটা মাথায় রাখবা। হাজার হাজার বার পরীক্ষা আসছে, যতবার পরীক্ষা দিছো ততবার আসছে প্লাটিহেলমিনথেসের রেচন কোষ কোনটি? শিকাকোষ। কেন শিকাকোষ? দেখো এই দেখো, এই যে এটা একটা হুক টুক দেখাইলো এদের শিকাকোষটা, আমি তোমাদেরকে একটু দেখাই কেন এদেরকে শিকাকোষ বলা হয়েছে। ফ্লেম, ফ্লেম মানে হচ্ছে শিকা, মানে আগুন জ্বলতেছে ওটা। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরা উভয় লিঙ্গ এবং সনিষেক। সনিষেক মানে কি? এরা উভয় লিঙ্গ, এদের মেল ফিমেল একসাথে থাকে এবং তাই তারা সনিষেক, নিজে নিজেই কাজ কারবার সারি ফেলে। বুঝতে পারছো কিনা কি বলছি? উভয় লিঙ্গ তো কারো দ্বারা না। আচ্ছা, সনিষেক, সনিষেক মানে যে নিজের নিষেক নিজে করে ফেলে, কারো উপর জ্ঞান হয়। এবার আসো, এরা পরজীবী এবং মুক্তজীবী। পরজীবী কি? ওই যে কৃমিগুলা কি আমাদের 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 দেহে থাকে না? পরজীবী। মুক্তজীবী মানে কি? তারা নিজেরা স্বাধীনভাবে জীবনযাপনও করতে পারে, কিছু স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, কিছু আবার কি মানুষের দেহের ভিতর বসবাস করতে হবে তাদের, বা অন্যান্য প্রাণীর ভিতরে থাকতে হবে। অন্যান্য প্রাণীর ভিতরে থাকা মানে পরজীবী, নিজে নিজে থাকা মানে কি
তোমার মুক্তজীবী। তাহলে এই দুইটা প্রাণী হচ্ছে, একটা হচ্ছে যকৃৎ কৃমি, একটা হচ্ছে ফিতা কৃমি। এবার আসো এই আমরা বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো, একটা শর্টকাটের মাধ্যমে দেখি। দেখো এই জিনিসটা মনে রাখবা, শিকা আপু 3 বারের মতো চোর। হ্যাঁ, শিকা আপু 3 বারের মতো চোর। শিকা দিয়ে শিকাকোষ, শিকা দিয়ে কি হবে শিকাকোষ। এই যে শিকাকোষটা দেখো, এখানে দেখো এই জায়গাটার নাম হচ্ছে শিকাকোষ। মনে হচ্ছে এটা আগুনের একটা ফ্লেম হচ্ছে। দেখতে এই কোষটার মনে হবে ভেতরের দিকে মনে হবে আগুনের একটা এরকম ফ্লেম যেরকম হয় চারিদিকে ছড়িয়ে পড়ে, এরকম একটা ফ্লেম মনে হচ্ছে। দেখো উপর থেকে নিচে, সেজন্য এটার নাম হয়েছে শিকাকোষ বা ফ্লেম সেল। তারপর আসো এই যে আপু দিয়ে অ্যাসিলোমেট, তাদের যেহেতু সিলোম নেই, তারপর আবার প্যারেনকাইমা কোষ আছে, তারা আবার পরজীবী। এই যে প্যারেনকাইমা কোষগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এ হচ্ছে ব্যাপার। এবার দেখো এই যে একটা প্রাণীকে দেখাইলাম, আমরা তো এটা প্রথমেই দেখছি। এবার দেখো 3 বারের মতো চোর দিয়ে 3 স্তর বিশিষ্ট প্রাণী, ত্রিস্তরী প্রাণী। হ্যাঁ 3 বারের মতো দিয়ে 3 স্তর বিশিষ্ট প্রাণী মনে রাখবা। আর চোর দিয়ে চোষক, এই যে চোষক অংশ যেটা দিয়ে তারা আটকায় রাখতে পারে, কেমন কাউকে তারা আটকে থাকতে পারে, অন্য জীবের সাথে আটকে থাকতে পারে। তাহলে এই জায়গাটা দ্রুত লিখে রাখো। শিকাকোষ, শিকাকোষ হবে আপু দিয়ে সিলোমেট, প্যারেনকাইমা কোষ 3 বারের মতো দিয়ে 3 স্তর বিশিষ্ট, আর চোর দিয়ে চোষক। এই জায়গাটা তোমরা দ্রুত লিখে রাখো, দ্রুত লিখে রাখো, আমাদের যেহেতু সময়টা শেষ হয়ে যাচ্ছে। দ্রুত লিখো। আর এগুলো আমি তোমার ইউটিউবে আপলোড দিব, ইউটিউব চ্যানেলটা তোমাদেরকে বলছি আমি। ঠিক আছে, হ্যালো ভাইয়া, ওকে বলো। মেসেনকাইম কি ভাই? মেসেনকাইম, আচ্ছা মেসেনকাইম, মেসেনকাইমা এই যে প্যারেনকাইমা মেসেনকাইমা ওই যে মেসোগ্লিয়া থেকে সৃষ্ট, মধ্যস্থ থেকে সৃষ্ট কোষের অংশগুলোকে আমরা মেসেনকাইম বলবো। আচ্ছা ভাই এদের মেসোগ্লিয়া থাকে? হ্যাঁ এদের মেসোগ্লিয়া থাকে? না না, মেসোগ্লিয়া তো থাকবে না। মেসোগ্লিয়া মানে তৃতীয় স্তর না। মেসেনকাইমটা কাদের থাকে? প্লাটিহেলমিনথিসের। ঠিক আছে, এটা মেসোগ্লিয়ার থেকে সৃষ্টি হবে, মানে মেসোগ্লিয়ার মতো একটা অংশ মেসেনকাইম যেটা আছে, প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অংশ ছিল এগুলা। আমরা তাহলে নেক্সট ইনশাআল্লাহ অন্য আরেকটা ক্লাসে আমরা বাকি পর্বগুলা পড়বো। তাহলে তোমাদের তো বলে দিছি রুটিনটা, শনি সোম বুধ, আগামী বুধবার ঠিক 9টায় তোমরা চলে আসবা ইনশাআল্লাহ। আমরা নেক্সট পর্বগুলো নিয়ে আলোচনা করব, কেমন? ভাই বুধবার দিন বোটানি পড়াবেন বলছেন না? হ্যাঁ বোটানি পড়াবো, বোটানিতে চলে যাব। আমরা বুধবারে বোটানি পড়বো। এই পর্বগুলো ভাই বোটানির কোন চ্যাপ্টার অংশে পড়বো আর কি, দেখি আমি সিলেক্ট করে তোমাদেরকে জানাবো, কেমন? তাহলে আচ্ছা ভাই এমন একটা চ্যাপ্টার পড়েন যেটা আমাদের পড়ানো হয় নাই, তাহলে আচ্ছা, ভালো হবে। আমি ওভাবে শুরু করব ইনশাআল্লাহ, দেখি। ঠিক আছে, তাহলে তোমরা সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজকে তো অনেকে অনুপস্থিত ছিল। খালেদ, জি ভাই। তুমি বাকিদেরকে জানাই দিও, আর তাহসিন তুমিও বাকিদেরকে জানাই দিও। ঠিক আছে, যারা যারা আমি কে আসছে আমি এখানে কোর্স নিতে পারছি না এখন, তোমরা একটু জানাই দিও যাতে বোটানি ক্লাসটা তারা মিস না করে, কেমন? ওকে, তাহলে তোমরা ভালো থাকবে, দোয়া করো, আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা বুধবারে বোটানি দিয়ে শুরু করব, বোটানি একটা নতুন চ্যাপ্টার শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকো। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।